যত দেখুন এখানে প্রচুর কেয়া গাছ আছে এবং কেয়া গাছের ফুল যদিও এখান থেকে শুরু হয়েছে আমরা যাব সোনপুর বিচের দিকে। এরপরে যাচ্ছি আমরা এখান থেকে আবার 93 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো এখন কটা বাজে? 12টা বেজে গেছে না, 11:54। সময় লাগবে 1 ঘন্টা 51, মানে 2 ঘন্টা, 2টা বেজে যাবে পৌঁছতে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। পাহাড়ি রাস্তা আছে মাঝে মাঝে, ঠিক আছে। চলুন, প্রাকৃতিক সৌন্দর্য দেখা, রোড ওয়াটারফল দেখা হয়নি তো কী হয়েছে, আমরা সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পেয়েছি, পাহাড় দেখেছি। মহেন্দ্রগিরি এখান থেকে 22 কিলোমিটার ডিস্টেন্স আছে। দেখুন মহেন্দ্রগিরি 22 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু মহেন্দ্রগিরি তো বন্ধ আছে, সবাই বলছে এই রাস্তায় যেতে হবে মহেন্দ্রগিরি, এখান থেকে 22 কিলোমিটার। আর এদিকে আমরা সোনপুর বিচের দিকে লাগিয়ে রেখেছি। এখন কি করা যায়? আমরা গুগল একটা রাস্তা দেখিয়েছে কি মহেন্দ্রতানায়া থেকে মালাইপুট্টি, মানে আমরা যাচ্ছি সোনপুর বিচের দিকে। এটা হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রের বর্ডার বলে এইরকম একটা রাস্তা দেখিয়েছে আর কি। এটা যেতে হবে প্রায়, এখনো বাকি প্রায় 6 কিলোমিটার এরকম রাস্তা। সম্ভবত এটা ওড়িশা রাজ্য, কিন্তু ম্যাক্সিমাম গাড়ি টাড়ি দেখছি তো সব এপি লেখা আছে, উড়িয়া লেখা আছে তো না। একটা গ্রামের ভেতর দিক দিয়ে যাচ্ছি আমরা। অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম থেকে এখন NH-16 উঠে পড়েছি, যাব এখন সোনপুর বিচ। এখানে ছিল, এই যে দেখুন এখান থেকে এই যে শিব দুর্গা, এটা হচ্ছে ইছাপুরম এর কাছেই, উপরে NH এর পাশে শিব দুর্গার মূর্তি বসানো আছে। এখান থেকে সুন্দরভাবে দেখা যায় যে NH এর পাশেই দেখা যায়। সোনপুর যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি NH-16 এর ধারে খাওয়ার জন্য। দুপুরে অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর পেঁয়াজ আর কি দিয়েছে, পেঁয়াজ আর লেবু, এরা সে পেঁয়াজ আর লেবু চুষছে এখন বসে বসে, এগুলোই চালাচ্ছে। আমাদের যে অর্ডার ছিল রাইস, ডাল ফ্রাই, এটা মিক্সড ভেজ। নেই এই হোটেলে খেলাম, কি যেন A1 এই হোটেলটা ছিল, NH-16 এর পাশে। এখানে খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে সোনপুর বিচে যাওয়ার রাস্তা, আর 11 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আমরা এইখানেই কাছেই একটা ধাবাতে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। এখন বাজে 2:39, সময় লাগবে 20 মিনিট। টোটাল ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। কিন্তু এটা হচ্ছে ওড়িশাতে, আমরা এলাম অন্ধ্রপ্রদেশ থেকে, তো এই জায়গাটা হচ্ছে ওড়িশাতে, এই বিচটা সোনপুর বিচ। তারপরে আমরা যাব মারকন্ডা বিচ নাকি। এখানে দেখুন প্রচুর কেয়া গাছ আছে রাস্তার দুপাশে। এখানে কেয়া গাছের ফুলের রস থেকে ডিওড্রেন্ট তৈরি হয় এবং পারফিউম তৈরি হয় আর কি। তো দেখুন এখানে প্রচুর কেয়া গাছ আছে এবং কেয়া গাছের ফুল, যদিও
নিয়ে চলো 2-4টা। কেয়া ভর্তি দেখুন, এগুলো চাষ করেছে তো। এরা খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছে এবং পুরো পুরো এরিয়াটাই কিন্তু কেয়া গাছের রয়েছে। পুরো এরিয়াটা দেখুন, সেদিকে এদিকে চারিদিকে শুধু কেয়া গাছ লাগিয়ে রেখেছে এরা। জমির ধারে ধারে কেয়া বাগিচা করে রেখেছে, টাইপ অফ কেয়া বাগিচা এগুলো। ভেতরেও আছে, ভেতরে বাগান আছে। দেখার জন্যই তো এসেছি। এই যে পুরো কেয়া, এই যে চারিদিকে শুধু কেয়া, সব মেনটেন। একটা নির্দিষ্ট সময় ফুল হয়, সেগুলোকে যে বেটে পাটার মতো এর একটা মানে প্রসেসিং জায়গাও আছে। সোনাপুর সি বিচ ডান দিকে 2 কিলোমিটার। ইংলিশে না লিখলে আজ ঘেটে ঘ হয়ে যেত জীবনে। না সব বুঝা যেত। ওই স্ক্যান করে লোককে জিজ্ঞাসা করলে হয়ে যাবে। নদী, হ্যাঁ নদীটাই তো এটা। এটা কি নদী? সুবর্ণরেখা নয় নিশ্চয়ই। এই যে নদী, এই নদীটা গিয়ে সমুদ্রে মিশেছে ওই পাশে। একটা স্টিল ছবি নিও। আমরা সোনাপুর বিচে প্রবেশ করছি। আবার সেখানে আবার একটা গেট কেন রে ভাই? এই টিকিটটা দেখাতে হবে নাকি? এখানে স্টপ লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে সোনাপুর বিচ এর পার্কিং এরিয়া। এখান থেকে আরো 500 মিটার মতো সামনে আছে সমুদ্র। এখান থেকে শব্দ ভালোভাবে পাওয়া যাচ্ছে। এই যে রাস্তা, সোনপুর বিচে যাওয়ার রাস্তা হচ্ছে এটাই। অনেক লোকই আছে। এই যে এদিকে ঝাউ বাগান। হ্যাঁ, এই দেখুন এখানে সামনে আকাশিয়া বাগান, লোকে পিকনিকও করছে তার মধ্যে। আর আমরা এখানে সমুদ্রের ধারে এসেছি। এখানেও ক্যান্টিন আছে, রান্না বান্নার ব্যবস্থা আছে মনে হয়। কিছু জায়গায় মোমো খাই দিই। মোমো। সমুদ্রের ধারে তো বড় সড়ো গাছপালা নেই তো এদিকে, পুরা রোদ। সমুদ্রের কাছেই তো, এটাই চান করা যায়। বাহ, এটাই চান করা যাচ্ছে, সুন্দর আছে। বাঁধানো এখানে, এটা বাঁধানো আছে, একটা টাইপের ঘাট টাইপের করা আছে। এখানে অনেকে চানও করতে পারে। সোনাপুর বিচ, সমুদ্র বিচ, বিশাল বড় বিচ। পাহাড় থেকে আমরা সমুদ্রে চলে এলাম নাকি? যেটুকু এসছে সেখানে চান করছে আর কি, যেটুকু এসছিল চান করছে। সোনাপুর বিচ ওড়িশার বেরহামপুর থেকে প্রায় 10 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। এটা হচ্ছে প্রাইভেট বিচ মনে হয়, পাশে আলাদা করে বসার জায়গা আছে, সিকিউরিটি সিস্টেম আছে। রিসোর্ট টাইপের একটা পার্ক আছে। এই যে বিচটা, এটা বঙ্গোপসাগরের উপকূল বরাবর। আমরা আছি বেরহামপুর থেকে 10 কিলোমিটার দূরে সোনাপুর বিচ। জল অনেকটাই পরিষ্কার, নীল রঙের। আর ওপাশটা আছে প্রাইভেট বিচ, ওখানে 20 টাকা টিকিট নিয়ে ঢুকতে হয় আর কি। পাশে একটা পার্ক টাইপের আছে, ওখানে অনেকটা বড়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর কি। এখন আমরা সোনাপুর বিচ রিসোর্টকে টাটা করে আমরা যাচ্ছি আরেকটা নতুন বিচ,
মার্কন্ডি ব্রিজ। সেদিকে অনেকে পিকনিকও করছে, অনেক ছোটোখাটো দোকান আছে, ওই আমাদের শঙ্করপুরের মতো খানিকটা পরিবেশ। এই নদীটা মোহনা হচ্ছে এখানে, যেখানে সমুদ্রের সাথে মিশছে, ওই যে সামনে ওইখানটায়। এটা হচ্ছে নদীর মোহনা, এই সোনাপুর বিচের কাছাকাছি আর কি। এটা আমাদের আছে কি ভৈরবী টেম্পল, না ভৈরবী টেম্পলের দিকে যাচ্ছি। এখান থেকে আর 600 মিটার মতো ডিস্টেন্স। একদম ভেতরে ঢুকে পড়েছি আমরা, ওড়িশার একদম গ্রামের মধ্যে। এখানে বেশিরভাগ রাস্তার পাশে দেখছি দুপাশে কেয়া জঙ্গল বেশি, কেয়া গাছের চাষ হয়েছে, জঙ্গল বলবো না, চাষ হয়েছে। মোটামুটি কেয়া গাছ সব জায়গায় দেখতে পাওয়া যায় এখানে। আর 500 মিটার গেলে পাবো ওই মন্দিরটা, ভৈরবী মন্দির। 300 মিটার 200 মিটার মনে হয়। আমরা এই যে সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। কি বা 2 টাকা করে, বাহ বলছি 2 টাকা করে। সুন্দর। এখান থেকে তো এই যে মন্দিরটা ওখানে দেখা যাচ্ছে। এখানে সমস্ত দেবদেবীদের চন্দ্র, এখানে প্রায় 33 কোটি দেবতার অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে। এখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে, আর এখান থেকে হয়ে এইভাবে এসে এইভাবে এখানে শেষ হচ্ছে, চলছে। এরপরে আমরা যাব মার্কণ্ডেশ্বরী বিচ, এবং সেখানে একটা মন্দিরও আছে, ওটার নামই তো মার্কণ্ডেশ্বরী টেম্পল। মার্কণ্ডেশ্বরী মন্দির ও সঙ্গে বিচ। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, সময় লাগবে 24 মিনিট। 4:41 অ্যারাইভেল। পাশেই আবার একটা সুন্দর জলাশয় আছে, ঝিল টাইপের আর কি। NH 16 থেকে নেমে আবার রাইট টার্ন নিয়ে ওই যে মার্কন্ডি বিচ এবং মন্দির যাওয়ার রাস্তা আরও 7 কিলোমিটার বাকি। এই যে লরিটা বেরোচ্ছে যেখান থেকে, সেদিক থেকে আমাদের মানে NH এর তলা দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে আর কি। ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে আইজার, সম্ভবত কলেজ, আইজার কলেজ। আর এটা মার্কন্ডি বিচে যাওয়ার রাস্তা। চারিদিকে শুধু কেয়া গাছের জঙ্গল। এই যে বিল্ডিংটা হচ্ছে আইজারের বিল্ডিং। এটা একটু অনেকটা ইন্টেরিয়ার, কিন্তু এই মার্কন্ডি বিচটা অনেকটা ইন্টেরিয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা এই যে জঙ্গলটা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কি বলে স্পাইসেস রিসার্চ, কেয়া জঙ্গল। মার্কন্ডি গ্রামে পৌঁছালাম, আর দুপাশে তো শুধু কেয়ার জঙ্গল, আর কাজুর গাছও রয়েছে, কাজু বাদামের গাছ। এখনো 900 মিটার লাগবে সময়, 900 মিটার ডিস্টেন্স বাকি আছে বিচে পৌঁছতে। দুদিকে রাস্তা আমার সামনে তো আমরা এসে পৌঁছালাম মার্কন্ডি বিচে, অনেকটা ভেতরে। একটা নতুন প্লেস, ফলে খুঁজে পেতে একটু সমস্যা হলো, কারণ এই জায়গাটা পুরো অফবিট জায়গা। বিচটা এখনও কমপ্লিটলি মানে সবার জানা আছে বলে জানি না, জানা নেই।
এখানকার লোকাল লোকও ঠিকঠাক বলতে পারছিল না। তো আমরা অনেক খুঁজে, গুগল তো ভুলভাল রাস্তা দেখালো, ফলে অনেকটা খুঁজে আরও কয়েকজনকে জিজ্ঞাসা করে লোকাল লোককে আমরা এসে পৌঁছেছি সমুদ্রের ধারে, যেটা বঙ্গোপসাগরের আরেকটা পয়েন্ট, মার্কেন্ডি। এটা হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে রয়েছে। এই যে রাস্তা, এবং এখানে একটা আইজার বলে একটা কলেজও আছে, ইনস্টিটিউট আছে। মার্কেন্ডি বিচ পুরো অফবিট, কোনো টুরিস্ট সেভাবে তো দেখতে পাচ্ছি না। কয়েকটা লোকাল লোক এখানে বসে জাল টাল সারাচ্ছে, কয়েকজন বসে আছে। আর পুরোটাই হচ্ছে একদম সমুদ্র। এটা একটা ক্যানেল বা খাল বা নদী, যেটা এসে এই সমুদ্রের সঙ্গে এখানে এসে যুক্ত হচ্ছে। পেছনটা ব্যাক সাইডটা এরকম। সামনেই সমুদ্র, একদম সামনে সমুদ্র, অসাধারণ, একদম নিরিবিলি, সুন্দর হাওয়া, একদম মানে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু হয়নি, একদম ন্যাচারাল সব কিছু, কোনো বিচ বাঁধানো নেই, কিচ্ছু নেই। এটা একটা জাস্ট ফিশিং পয়েন্ট, যে নৌকো অনেক দাঁড়িয়ে আছে দেখুন, এটা একটা ফিশিং পয়েন্ট, এটা মাছ ধরার জন্য জায়গা। এখানে দেখুন মাছ ধরার জাল তৈরি, জাল সারানো হচ্ছে। হ্যাঁ, জেলেরা এখানে থাকে মূলত বেশিরভাগ ক্ষেত্রে। সেদিকেও একটা নৌকো আছে। দড়ির সঙ্গে জালের বাঁধার স্টাইলটা দেখুন। এই জালেই মাছ ধরা হয়, ফিশিং করা হয় গভীর সমুদ্রে। এটা হচ্ছে মার্কন্ডি বিচ। এটা হচ্ছে মার্কন্ডি বিচের ধারে অবস্থিত একটা মন্দির, মার্কন্ডি মন্দির। বিচের কাছাকাছি এই মন্দিরটা রয়েছে। খুব সুন্দর জায়গা, মাঠ। আর উড়িষ্যার পান্তা না আমরা এখন ফিরছি মার্কেন্ডি বিচ থেকে। দুপাশে শুধু দেখুন কেয়া গাছ, দুপাশে শুধু কেয়া গাছ। এখন আমরা পুরোপুরি লজেই যাচ্ছি, বেহরামপুরে। সবাই ছিল। বেহরামপুরের যে লজটা আমরা ছিলাম, আমি আর মাহি সেই লজটায় যাচ্ছি। সত্য হোমাইন, এটাই থাকবো আজকে রাতে। কিন্তু রাস্তার অবস্থাটা দেখুন, দুপাশে শুধু কেয়া গাছ, কেয়ার জঙ্গল, তার মধ্য দিয়ে রাস্তায়। এখন সন্ধ্যা হয়ে গেছে। গুগল বাবা আমাদের এই রাস্তাটা দেখিয়েছে, তারপর কতদূর কি হয় দেখা যাক। আমাদের গোপালপুর রোড ধরে NH-16 থেকে বেহরামপুরের যে গোপালপুর রোড আছে, সেখানে ফ্লাইওভারে উঠে পৌঁছে যাব আগের দিনের যে হোটেলটা ছিলাম সত্যমহিন, সেইখানে। সেখানে আজকে আমাদের নাইট স্টে। এই রুমেই এসছি, মানে এখানেই এসছি। একই লজ, আগে ছিল 301, এটা হচ্ছে 401। এই যে রুম, একই রুম, একই প্রাইস। তো অনেক ঘোরাঘুরি করে আমরা পৌঁছালাম। এখন বাজে 6টা 58। তো ফ্রেশ ট্রেশ হয়ে
আমরা একটু রেস্ট নেব আর রাতের ডিনার এখান থেকেই খেয়ে নিব। ঠিক আছে, আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এখন আমরা বেরিয়েছি বেরামপুর শহরের মার্কেট এরিয়াতে। বেরামপুর শহরের মার্কেটটা কিন্তু অনেক বড়। দেখুন এখানে কিন্তু মহানয়ের রাস্তা আছে, অনেক দোকানপাট আছে, বিভিন্ন সমস্ত ব্র্যান্ডেড শোরুম এখানে আছে। যদিও একটু ভেতরে যেতে হবে, আমরা আছি এনএইচের কাছাকাছি। বেরামপুর শহরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, টিভিএস, কেটিএম সব আছে এখানে। বড় শহর, অনেক কিছুই পাওয়া যায় এখানে। মানে এটা অ্যাকচুয়ালি সাউথ ওড়িশার ক্যাপিটাল বলা যেতে পারে বেরামপুরকে। সপ্তমা ইনের রেস্টুরেন্টটা শুধু একবার দেখে নিন কি অবস্থা। এখানে থাকে যতজন, তার থেকে বাইরের থেকেও বেশি লোক এখানে। তো আমরা এসেছি, আমরা আজকে যেটা অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি 2 প্লেট, আর ভেজ ফ্রাইড রাইস, আর একটা গ্রেভি চিলি চিকেন। এটা হচ্ছে আজকে মেনু। তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো। এখন এখানে খাওয়া দাওয়া করছি, বাজে রাত্রি 10টা। খাবার এলেই দেখাবো। 2 প্লেট বিরিয়ানি, চিলি চিকেন, গ্রেভি, আর এটা আসছে ফ্রাইড রাইসটা আসছে। দুটোর হয়ে যাবে, একটাতে দুজনের হয়ে যাবে। দুটো বিরিয়ানি নিয়েছি আমরা, 4 ভাগ করে নিয়েছি, একটা খুলে হাফ হাফ হয়ে যাবে।